আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এত কম স্টুডেন্ট কেন? সকালের ক্লাসগুলো কেমন, কতজন করেছে? কারোর কোনো আইডিয়া আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো না? জি মিস। আজকে আমি যে সৃজনশীলটি তোমাদের পড়াবো সেটি হচ্ছে দশম এবং একাদশ অধ্যায়, অর্থাৎ খনিজ সম্পদ, ধাতু মিস অধ্যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তো না? ছুটি কেমন কাটলো? জি মিস ভালো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দশম অধ্যায় আর একাদশ অধ্যায় মিলে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যেটা হচ্ছে ধাতু অধাতু, এটা দশম অধ্যায়, আর হচ্ছে জীবাশ্ম যেটা, সেটা হচ্ছে একাদশ অধ্যায়। এই দুটি অধ্যায় মিলে বোর্ড কোশ্চেন যদি তোমরা ভালো করে দেখে থাকো, দেখবে যে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন গুলোই কিন্তু 2-3টা অধ্যায় মিলে করা থাকে। 2-1টা চ্যাপ্টারে থাকে যেগুলোতে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসে, আর না হলে দেখবে 2-3টা চ্যাপ্টার মিলে প্রশ্ন আসে পরীক্ষায়। এরকমই একটি প্রশ্ন, এটা দেখো, এটা হচ্ছে উদ্দীপক X দেওয়া রয়েছে CnH2n, যেটা হচ্ছে একটি যৌগের সাধারণ সংকেত।
যেটাকে আমরা বলি হচ্ছে যখন CnH2n হবে তখন সেটা হবে হচ্ছে অ্যালকিন। তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবে যে CnH2n হচ্ছে অ্যালকিন এর জেনারেল সংকেত। আর এপাশে ওয়াই যেটা রয়েছে CnH2n+2 এটা হচ্ছে অ্যালকেন। নামগুলো ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে অ্যালকেন আর এটি হচ্ছে অ্যালকিন। এবং নিচে দেখো দেওয়া রয়েছে যে n সমান সমান 3, অর্থাৎ এখানে n এর মান বসালে আমার হবে C3H6 আর এখানে যদি বসাই তাহলে হবে C3H8। এই দুটি যৌগের ক্ষেত্রে আমাকে ক তো যে কোনো অধ্যায় থেকে আসবে। আর গয়ে দেখো রয়েছে যে উদ্দীপকের X যৌগটি অর্থাৎ এই যে CnH2n এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত মানে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন যে কোনোটাই হতে পারে। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে প্রমাণ করবে? এটি যে অসম্পৃক্ত সেটি প্রমাণের সপক্ষে আমাকে পরীক্ষা দেখাতে হবে। আর ঘয়ে রয়েছে উদ্দীপকের ওয়াই যৌগ থেকে অর্থাৎ এটা অ্যালকেন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, এটা থেকে আমাকে অ্যালকোহল প্রস্তুত সম্ভব কিনা বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে দেখো অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকিন কেন, এই দুইটা জেনারেল সংকেত দেয়া রয়েছে। এছাড়াও আমরা হচ্ছে অ্যালকাইন যখন বলবো তখন হবে CnH2n-2 জেনারেল সংকেতটা আমি বলছি। তোমরা কিন্তু কথাগুলো ভালো করে শুনবে যে অ্যালকেন হচ্ছে CnH2n+2, অ্যালকিন হচ্ছে CnH2n আর অ্যালকাইন হচ্ছে CnH2n-2। এবার যদি আমরা অ্যালকাইল মূলক বলি, লাস্টে যদি ল বলি তখন আমরা হবে হচ্ছে CnH2n+1, অর্থাৎ একটা করে হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাবে, তাহলে সেইটাকে আমরা বলবো অ্যালকাইল। এবার এই অ্যালকাইল গ্রুপের সাথে যদি আরেকটি গ্রুপ যুক্ত থাকে, যেমন OH থাকলে হবে অ্যালকোহল, CHO থাকলে হবে অ্যালডিহাইড, CO থাকলে হবে কিটোন আর COOH থাকলে হবে অ্যাসিড। আমি আরেকবার বলছি, অ্যালকোহল যখন হবে অ্যালকাইল মূলক অর্থাৎ CnH2n+1 এর সাথে আরেকটা কি যুক্ত থাকবে, OH যুক্ত থাকবে, তখন সেটা হবে অ্যালকোহল। CHO তখন হবে অ্যালডিহাইড, CO হবে হচ্ছে কিটোন আর হচ্ছে COOH হবে হচ্ছে অ্যাসিড। এইটা হলো হচ্ছে বিভিন্ন যৌগের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিডের জেনারেল সংকেত। এবার এখান থেকে যে প্রশ্ন গ এবং ঘ এ রয়েছে সেগুলো কিভাবে করতে হবে আমি সেটা পরবর্তীতে দেখাবো। তাহলে শুরুতেই দেখো ক প্রশ্ন হচ্ছে আকরিক কাকে বলে। আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তর তোমরা ম্যাক্সিমামই জানো, তারপরে আমি একবার বলছি তোমাদেরকে যে আসলে আকরিক আমরা কোনগুলোকে বলবো। এখানে দেখো লেখা রয়েছে যেসব খনিজ পদার্থ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতু নিষ্কাশন বা সংগ্রহ করা যায় সেই সব খনিজকে আকরিক বলে। এবার আমার এখানে একটি প্রশ্ন হচ্ছে যে আকরিক ছাড়া পরীক্ষায় কিন্তু তোমাকে খনিজ পদার্থ কাকে বলে এটিও আসতে পারে। তখন তোমরা কি লিখবে যে খনি থেকে যা কিছু আহরণ করা হয় বা আহরিত হয় সেগুলোকেই খনিজ পদার্থ বলে। এবার ওই খনিজ পদার্থ থেকে, যেসব খনিজ পদার্থ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতু নিষ্কাশন করা বা সংগ্রহ করা যায় সেই সব খনিজকেই আমরা আকরিক বলবো। তাহলে এখানে আরেকটিও প্রশ্ন হতে পারে যে সকল খনিজ আকরিক কিন্তু নাও হতে পারে। কেন না হতে পারে সেটারও কিন্তু ব্যাখ্যা সেম হবে, যে খনি থেকে যা কিছু আহরিত হয় সেগুলো সবগুলোই খনিজ পদার্থ, বা যেগুলো থেকে শুধুমাত্র ধাতু বা অধাতু নিষ্কাশন করা যায় সেগুলোকেই শুধু আকরিক বলবো। তাহলে খনিজ হলে যে আকরিক হবে এমন কিন্তু নয়, কিন্তু আকরিক অবশ্যই খনি থেকেই আহরিত হয়, তাই সকল আকরিককে আমরা খনিজ পদার্থ বলতে পারবো। এই হলো কয়ের প্রশ্নের উত্তর। এখানে আকরিক কাকে বলে আসতে পারে, খনিজ কাকে বলে আসতে পারে, আকরিক খনিজ দুইটার যে কোনো একটাই কিন্তু এখানে আসতে পারে। এবার ক্ষয়ে যে প্রশ্ন ছিল যে লেড ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে বিজারণ প্রক্রিয়া যেহেতু ব্যাখ্যা করতে বলেছে তাহলে শুরুতেই আমাদের জানতে হবে এই যে ধাতু নিষ্কাশন বলেছে, লেড ধাতুর নিষ্কাশন, তাহলে নিষ্কাশন কি এই বিষয়টি আমাদের আগে জানা দরকার।
নিষ্কাশন হচ্ছে ধাতব অক্সাইডের সাথে কার্বনকে, ভালো করে খেয়াল রাখবে যে যখন আমরা ধাতব অক্সাইড, যেগুলো ধাতু থেকে এবং অক্সিজেন যুক্ত থাকে, সেগুলোকে আমরা ধাতব অক্সাইড বলি। এই ধাতব অক্সাইডের সাথে কার্বনকে যদি উত্তপ্ত করি তখন ধাতু নিষ্কাশন করা হয়। যেমন ধরো এখানে লেড অক্সাইড আছে, লেড অক্সাইড ছাড়াও জিঙ্ক অক্সাইড হতে পারে। তাহলে জিঙ্ক অক্সাইড বা লেড অক্সাইড থেকে জিঙ্ক বা লেড ধাতুকে আলাদা করা, এটাই হচ্ছে ধাতু নিষ্কাশন। এই পদ্ধতিকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। যেহেতু কার্বনের সাপেক্ষে উত্তপ্ত করা হয়, তাই এই পদ্ধতিকে বলা হয় হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। কোথায় আমরা কার্বন বিজারণ পদ্ধতি সম্পর্কে জানবো? যেমন ধরো সক্রিয়তা সিরিজে প্রদর্শিত মধ্যম মানের সক্রিয় ধাতু, যেগুলো উচ্চ নয়, মধ্যম মানের বা নিম্নও নয়, উচ্চ বা নিম্ন কোনোটাই না, মধ্যম মানের সক্রিয় যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলো থেকে এই পদ্ধতিতে বিজারণ ঘটানো যায়। আমি বিষয়গুলো আরেকবার ক্লিয়ার করার জন্য বলছি যে ধাতব অক্সাইডের সাথে যখন কার্বনকে উত্তপ্ত করা হয় তখন ধাতু নিষ্কাশন করা হয়। এটা থেকে আমরা কি করতে পারি? লেড অক্সাইড অথবা জিঙ্ক অক্সাইড থেকে লেড ধাতু অথবা জিঙ্ক ধাতুকে নিষ্কাশন করতে পারি। আর কোন ধাতুগুলো করব? যেগুলো হচ্ছে সক্রিয়তা সিরিজে মধ্যম মানের সক্রিয় ধাতু। এবার এখানে দেখো যে অক্সিজেন অথবা তড়িৎ ঋণাত্মক মৌল, প্রতিটা লাইনে লাইনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। যেমন দেখো এখানে রয়েছে তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে আমাদের অবশ্যই জানা প্রয়োজন যে তড়িৎ ঋণাত্মক মৌল কাকে বলে। এবার দেখো দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। আমি আবার বলছি, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই যে নিজের দিকে আকর্ষণ করে, এটাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। আর একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয়, আর পারমাণবিক ব্যাসার্ধ যার বেশি হয় তার তড়িৎ ঋণাত্মকতা তত কম হয়। সেম ভাবে ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, কিন্তু ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম হওয়ার কারণে তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে আমরা ধাতু নিষ্কাশন করতে গিয়ে কি কি জানলাম? যে তড়িৎ ঋণাত্মক মৌল, সেখান থেকে আমরা তড়িৎ ঋণাত্মক মৌল সম্পর্কে জানলাম। এবার ওই তড়িৎ ঋণাত্মক মৌল জানতে গিয়ে আমরা কি জানলাম? যে সমযোজী বন্ধনে আবদ্ধ হতে হবে। তাহলে আমাদের এখানে আর এই বিষয়টিও জানা দরকার যে আসলে সমযোজী বন্ধন কি। একজোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে, অর্থাৎ দুইজনের মধ্যে যখন বন্ধন গঠন করবে তখন কি হবে? একজোড়া ইলেকট্রন, অর্থাৎ দুইটা যে ইলেকট্রন থাকবে সেই দুইটা ইলেকট্রন কেউ কাউকে ছেড়ে না দিয়ে মাঝখানে দুইজনই সমভাবে শেয়ার করবে, এটাকে আমরা সমযোজী বন্ধন বলি। আর যে যৌগে এই সমযোজী বন্ধন থাকে তাদেরকে আমরা সমযোজী যৌগ বলি। তাহলে দেখো একটি প্রশ্ন করতে গিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন জানা হয়ে গেল। অক্সিজেন অথবা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারিত ধোঁয়াকে বিজারণ বলে। জারণ এবং বিজারণ তোমরা আগেই জেনে এসেছো, তারপরে আমি আবারও বলছি যে জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে অন্যভাবে আমরা কি বলতে পারি? বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ করাকেও বিজারণ বলে। একটা হচ্ছে ঋণাত্মক মৌল বা মূলকের অপসারিত হওয়াকে বিজারণ বলে, অন্যভাবে বলতে পারি বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে। এবার বিক্রিয়ক আর উৎপাদ জানতে হবে। তোমরা সবাই জানো যে বিক্রিয়া যারা করে তাদেরকে বিক্রিয়ক বলে, আর বিক্রিয়া করে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে উৎপাদ বলে। তাহলে বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ করাকে আমরা বিজারণ বলতে পারি। লেড নিষ্কাশনের বিক্রিয়াটা দেখো, যে লেড অক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে লেড তৈরি হলো আর কার্বন মনোক্সাইড হলো। এবার দেখো এখানে যে লেড রয়েছে যেটা হচ্ছে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে যে লেডের ল্যাটিন নাম, পুরো নামটা কি? প্লাম্বাম। প্লাম্বাম, ধন্যবাদ তোমাকে। কে বললেন তোমার নাম? মৌ। মৌ, আচ্ছা ধন্যবাদ মৌ।
ঠিক আছে, তাহলে হচ্ছে লেড অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে আমরা পেলাম হচ্ছে লেড ধাতু আর পেলাম হচ্ছে কার্বন মনোক্সাইড। এখানে লেড অক্সাইড থেকে অক্সিজেন মৌল অপসারিত হয়েছে তথা কার্বন লেডকে বিজারিত করেছে। কিভাবে বিজারিত করলো দেখো, যে লেড 2+ অর্থাৎ লেডের লাস্টের কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে, সেই দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে লেড 2+ হয়। এবার বিজারণ যেহেতু বলেছে তখন কি হবে, এই যে লেড 2+ হলো, সেই লেড 2+ কি করলো, দুটি ইলেকট্রন গ্রহণ করে কিন্তু লেডে পরিণত হয়েছে। যেহেতু লেড 2+ মানে কেমিস্ট্রিতে আমরা জানি যে প্লাস থাকলে সেটা বাদ দিতে হয়, লেড 2+ মানে এখানে দুইটা ইলেকট্রন কম রয়েছে, এইখানে দেখো সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে লেডে পরিণত হলো, অর্থাৎ লেড ধাতুতে পরিণত হলো। তাহলে লেড 2+ আয়নের যেহেতু বিজারণ ঘটেছে, সুতরাং আমরা বলতে পারি যে এটি একটি বিজারণ প্রক্রিয়া। তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, যেহেতু কেউ কোনো প্রশ্ন করছো না, তার মানে তোমরা সবাই বুঝে গেছো। তবে আরেকটা কথাও সত্য, অনেকেই কিন্তু বুঝতে না পেরেও চুপ করে থাকো, যে প্রশ্ন করলে সবাই কি মনে করবে, বা সেই প্রশ্নটা হয়তো অনেক সহজ হয়ে যাবে, সবাই হাসাহাসি করবে। এরকম করলে তোমরা কখনোই শিখতে পারবে না। তোমরা যদি সবাই বুঝে থাকো তাহলে তো ভেরি গুড, যে তোমরা সবাই ভালো করে বুঝো, তোমরা অনেক ভালো। কিন্তু যদি না বুঝে কেউ বুঝার ভান করে থাকো তাহলে কিন্তু সে নিজেরই ক্ষতি করবে। এই বিষয়টি কিন্তু মাথায় রেখো। কে শুনলো, কে কি মনে করলো, এটা কখনোই মনে করবে না। তুমি নিজে যদি ক্লিয়ার না হও, বারবার টিচারকে অবশ্যই প্রশ্ন করা দায়িত্ব কিন্তু তোমাদের আছে। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার দেখো, গয়ে ছিল কি প্রশ্ন, যে উদ্দীপকের যে এক্স যৌগটি রয়েছে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কিভাবে প্রমাণ করবে, সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে শুরুতে আমাদের জানতে হবে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তাহলে কার্বন এবং হাইড্রোজেন গঠিত সমন্বয় যে যৌগ, সেগুলো সবই হচ্ছে হাইড্রোকার্বন। এবার এই হাইড্রোকার্বন প্রথমত দুই ধরনের, একটি হচ্ছে মুক্ত শিকল, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল। এবার এই মুক্ত শিকল এবং বদ্ধ শিকলের মধ্যে আবার প্রত্যেকটির ভাগ রয়েছে। যেমন মুক্ত শিকলে রয়েছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত বলতে যেগুলো এক বন্ধন, যেমন হচ্ছে অ্যালকেন। আর অসম্পৃক্ত বলতে হচ্ছে যেগুলো ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন, যেমন হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। ভালো করে খেয়াল করবে যে সম্পৃক্ত হচ্ছে শুধু অ্যালকেন, যেগুলো সিঙ্গেল বন্ধন, আর অসম্পৃক্ত হচ্ছে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন, তাহলে সেগুলো হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন, এগুলো হচ্ছে অসম্পৃক্ত। এবার উদ্দীপকে আমার দেওয়া ছিল যে n = 3, তাহলে n এর মান যদি আমরা 3 বসাই তাহলে উদ্দীপকের X যৌগটি হবে C3H6। এবার 3 কার্বন, যখন আমরা কার্বন অনুসারে নামকরণ করি, যেহেতু 3 কার্বন তাহলে এটা হচ্ছে মিথেন ইথেন প্রোপিন। যেহেতু এখানে হচ্ছে এটা অ্যালকিন, তার মানে এর নাম হচ্ছে প্রোপিন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি কি বিক্রিয়া দেয় সেটা এখানে শুরুতে লেখা রয়েছে, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষায় গোলাপি বেগুনি বর্ণ বিনষ্ট করে, আর হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কমলা লাল বর্ণ বিনষ্ট করে, অর্থাৎ কমলা লাল বর্ণ ভেঙে যায়। তাহলে এখানে দুইটি পরীক্ষা, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা আর আরেকটি হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এবার এই দুটি পরীক্ষা যদি এই যৌগ সমর্থন করে তাহলে আমরা বুঝবো যে এই যৌগটি হচ্ছে অসম্পৃক্ত যৌগ বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে শুরুতেই দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা, দুইটা পরীক্ষা যেহেতু দেখতে বলা হয়েছে, এখানে তোমরা চাইলে 1 এবং 2 দুটি পরীক্ষা আলাদাভাবে ডিনোট করতে পারো। উদ্দীপকের C3H6 যৌগটি লঘু জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকোল উৎপন্ন করে, যেটাকে আমরা ইউপ্যাক নাম অনুসারে প্রোপেন ডাইঅলও বলতে পারি। আচ্ছা, এবার কেউ একজন বলো তো ইউপ্যাকের ফুল মিনিং কি?
কেউ বলতে পারবে? মৌ, তুমি বলতে পারবে মৌ? না মিস, মনে নেই এটা। মনে নেই, আচ্ছা ঠিক আছে, মনে নেই। মনে না থাকলে কে একজন রেসপন্স করে যদি বলো যে মিস মনে পড়ছে না, তাহলে আমি বলে দিব। আর তোমরা যদি সবাই চুপচাপ থাকো তাহলে আমি ভাববো যে তোমরা কেউই ক্লাসে মনোযোগী না, ঠিক আছে? একজন অন্তত রেসপন্স করে বলবা যে মিস মনে নেই বা ভুলে গেছি, যাই হোক আর কি। জি মিস, মনে নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ইউপ্যাকের ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেখানে যে রসায়ন এবং ফলিত রসায়ন দুইটা যে ভাগ রসায়নের, এই দুইটা ভাগে যে যৌগগুলো রয়েছে সেগুলোর নামকরণের হচ্ছে একটি সংস্থা হচ্ছে ইউপ্যাক, ঠিক আছে? তাহলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এইটা অনুসারে এর নাম। এখানে দেখো প্রোপিলিন গ্লাইকল দেওয়া রয়েছে, এটাকে আমরা প্রোপেন ডাইঅলো মানে 1,2 প্রোপেন ডাইঅলো বলতে পারি। তাহলে কি হলো বিক্রিয়া দেখো, এখানে হচ্ছে যেহেতু আমার বলা রয়েছে C3H6 এবং এটা যেহেতু অ্যালকিন, অবশ্যই একটা ডাবল বন্ধন থাকতে হবে। তাই দেখো এখানে ডাবল বন্ধন দিয়ে এটা হচ্ছে, এই যৌগটা হচ্ছে আমার প্রোপিন। এর সাথে কি হলো, পানি আর অক্সিজেন, এটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেট থাকা মানে এটাকে বলে জায়মান অক্সিজেন বলে, যেটা আমরা অক্সিডেশন বিক্রিয়া করে থাকি, অর্থাৎ এটাকে অক্সিডেশন বিক্রিয়া বলা হয়। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে এই অক্সিজেনটা এসেছে। তাহলে কি হচ্ছে দেখো, বিক্রিয়া করে এই যে এখানে ডাবল বন্ধন রয়েছে, সেই ডাবল বন্ধনটা ভেঙে দেখো সিঙ্গেল বন্ধন হয়েছে। এবং প্রত্যেকটা কার্বনের কিন্তু 4টি করে হাত, দেখো এই পাশে একটি হাত, এই পাশে একটি হাত, এই পাশে একটি হাত, অর্থাৎ 3টা বন্ধন দিয়ে 3টা এখানে যুক্ত রয়েছে। তাহলে এই পাশে পুরো যেহেতু হাত দেওয়া নেই, এর জন্য কিন্তু একটা হাইড্রোজেন দিয়ে এর হাতটাকে পূর্ণ করা হয়েছে। কার্বন কিন্তু অবশ্যই 4টা হাত হতে হবে, অর্থাৎ 4 দিকে বন্ধন থাকতে হবে। পরেরটাতে দেখো এই পাশে একটি, এ পাশে একটি, আর দুই পাশে দেখো ফাঁকা রয়েছে, তাই 2টি হাইড্রোজেন দ্বারা কিন্তু কার্বনের 4টি হাতকে পূর্ণ করা হয়েছে। আর এইখান থেকে যে H2O কে ভাঙলে আমরা কি পাবো, একটা হাইড্রোজেন আলাদা পাবো আর OH পাবো। আর এইখান থেকে যে অক্সিজেনটা রয়েছে, এখান থেকে যে আলাদা একটা হাইড্রোজেন থাকবে, সেই হাইড্রোজেনটা এই আলাদা অক্সিজেনের সাথে এটার সাথে যে বিক্রিয়া করে এখানে আরেকটা OH হবে। অর্থাৎ তখন এখানে দেখো, এখানে যেহেতু একটা অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন, তাহলে 2টা অক্সিজেন আর এখানে 2টা হাইড্রোজেন রয়েছে। তাহলে এখান থেকে আলাদা আলাদা ভাবে 2টা OH গ্রুপ তৈরি হবে। এখান থেকে একটা OH তো থাকলো, আর এখান থেকে একটা H, এখানে একটা অক্সিজেন মিলে 2টা আলাদা OH হয়ে দেখো একটা এই কার্বনের সাথে একটা এই কার্বনের সাথে OH যুক্ত হয়েছে। এজন্য এর নাম হয়েছে প্রোপিলিন গ্লাইকোলও বলা হয়, অথবা 1,2 প্রোপেন ডাইঅলো বলা হয়। তাহলে যেহেতু এই বিক্রিয়ায় বর্ণহীন দ্রবণ, এখানে দেখো এটার কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা বর্ণ ছিল, গোলাপি বেগুনি বর্ণ ছিল, সেটা কি হয়ে গেল, বর্ণহীন হয়ে গেল, অর্থাৎ বর্ণটা চেঞ্জ হয়ে গেল বা সাদা হয়ে গেল। এই জন্য এটাকে আমরা বলি যে এই যৌগটি অর্থাৎ প্রোপিন, এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা হচ্ছে 1 নম্বর পরীক্ষা। আর 2 নম্বর পরীক্ষাটা হচ্ছে যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, অর্থাৎ উদ্দীপকের যে প্রোপিন আছে সেই যৌগটি কমলা লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ যেহেতু নষ্ট হয়ে যায় বা বিনষ্ট হয়, সেজন্য এই বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা প্রমাণিত হয়। তাহলে কি হলো দেখো, এই প্রোপিন ব্রোমিনের সাথে সেম ভাবে ওই উপরের বিক্রিয়াটা আর এটার অনেকটাই কাছাকাছি, শুধু এই ডাবল বন্ধনটা ভেঙে যে দেখো সিঙ্গেল বন্ধন হয়ে গেছে। আর এখানে যেহেতু Br2 মানে 2টা ব্রোমিন, ব্রোমিন বন্ধন ব্রোমিন, এই 2টা ব্রোমিন, একটা দেখো এই কার্বনের সাথে 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বনের সাথে 2টা ব্রোমিন যুক্ত হয়েছে। যখন হচ্ছে 2টা হয় তখন আমরা ডাই বলি, আর এখানে যে মূলকটি যুক্ত থাকবে সেটা অনুসারে নাম হয়। তাহলে 2টা ব্রোমিন, তাই ডাই ব্রোমো। আর এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা হচ্ছে 2 নম্বর পজিশন, তাহলে 1, 2, আর 2টা ব্রোমিনের কারণে ডাই, আর যেহেতু ব্রোমিন তাই ব্রোমো, আর টোটাল যৌগটা হয়ে গেল মিথেন ইথেন প্রোপেন। তাহলে হচ্ছে 1,2 ডাইব্রোমো প্রোপেন। এটাও তখন ওই যে লাল কমলা লাল বর্ণ যে ছিল সেই বর্ণটা বর্ণহীন হয়ে গেল।
তাহলে উপরের দুটি পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় যে এক্স অর্থাৎ যে অ্যালকিন যৌগ অর্থাৎ প্রোপিন সেই যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন নেই, তার মানে হচ্ছে সবাই বুঝে গিয়েছো। আচ্ছা, এরপরে ঘ নং যে প্রশ্ন ছিল, উদ্দীপকের ওয়াই যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত সম্ভব বিশ্লেষণ করো। উদ্দীপকের ওয়াই যৌগটা ছিল হচ্ছে CnH2n+2, যেটি হচ্ছে অ্যালকেন এর সাধারণ সংকেত। আচ্ছা, সামিয়া, মাইশা, রুনা আছো? আচ্ছা মৌ, তুমি একটা কাজ করবে, তুমি এই যারা প্রেজেন্ট আছে তাদের স্ক্রিনশট নিয়ে আমাকে পার্সোনালি পাঠাবে, ঠিক আছে? আচ্ছা মিস। আচ্ছা, অবশ্যই তুমি এটা নেবে হচ্ছে ক্লাস শেষ হওয়ার 40 মিনিটের 1-2 মিনিট আগে, কারণ অনেকেই শেষের দিকে প্রেজেন্ট হয়ে গেলে বের হয়ে যায়। তুমি 1-2 মিনিট আগে আমাকে প্রেজেন্টটা দিবে, ঠিক আছে? ওকে মিস। ওকে। আচ্ছা, তাহলে উদ্দীপকের ওয়াই যৌগটির সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এবার এন এর মান যেহেতু 3, সেই যৌগটি যদি আমি এন এর মান বসাই তাহলে C3H8 হবে, যেটা আমরা বলবো হচ্ছে প্রোপেন। সুতরাং ওয়াই যৌগটি যেহেতু প্রোপেন, যা একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেহেতু এক বন্ধন, আমি বললাম যে মুক্ত শিকল এবং বদ্ধ শিকলের যে দুইটি ভাগ, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটি হচ্ছে অসম্পৃক্ত। যেহেতু এক বন্ধন বা অ্যালকেন, তাই এটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে প্রোপেন থেকে অ্যালকোহল প্রস্তুত সম্ভব। কিভাবে সম্ভব নিচে এখানে ব্যাখ্যা করা রয়েছে। প্রথমে আমাদের কি করতে হবে দেখো, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে প্রোপেন, এটাকে যখন আমরা চেন আকারে লিখবো তখন এটা হচ্ছে প্রোপেন, এটাকে বলে মুক্ত শিকল প্রোপেন। মানে এটা দেখো পরস্পর এইভাবে সোজা ভাবে চলে গেছে। যদি এটা এর সাথে বদ্ধ থাকতো, বন্ধ করা থাকতো বন্ধনগুলো, তাহলে আমরা বদ্ধ শিকল বলতাম। যেহেতু মুক্ত শিকল, এটি কি করে, হ্যালোজেন যেমন ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রথমে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন করে। বিক্রিয়াটি 2 ধাপে সংগঠিত হয়। প্রথমে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, এই যে এখানে এইচ নিউ, এটাকে নিউ বলে, এটা কিন্তু ভি নয়, এইচ নিউ, অর্থাৎ এটাকে ইংরেজিতে ফোটন বলে। আর এইচ নিউ যখন বলবে তখনই বুঝতে পারবো যে এখানে কিছুটা সূর্যালোকের অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয়। এজন্যই বলা রয়েছে যে মৃদু সূর্যালোকের উপস্থিতিতে প্রোপেন হ্যালোজেন যেমন ব্রোমিন, হ্যালোজেন গ্রুপের মধ্যে আমার আছে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। যেহেতু অ্যাস্টাটিন প্রকৃতিতে ওইভাবে পাওয়া যায় না, তাই জন্য আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই চারটাকে সাধারণত হ্যালোজেন গ্রুপের মৌল বলে থাকি। এবার এদের মধ্যে থেকে যে কোনো একটি, এখানে ধরো ব্রোমিন দেওয়া রয়েছে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে প্রথমে হবে হচ্ছে প্রোপাইল ব্রোমাইড। এবার দেখো বিক্রিয়াটা কি হয়, এই যে ব্রোমিন রয়েছে সেই ব্রোমিন দেখো এইখানে যে CH3 ছিল এখানে CH2 হয়ে গেল, অর্থাৎ একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়েছে। আর এখান থেকে যে দুইটা ব্রোমিন রয়েছে, একটা ব্রোমিন দেখো এখানে যুক্ত হয়ে গেল আর একটা ব্রোমিন এখানে, আর এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে দেখো হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হয়েছে। এগুলোকে বলে বিক্রিয়ার মেকানিজম বা বিক্রিয়ার কলাকৌশল। অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে আর এখান থেকে একটা ব্রোমিনকে নিয়ে দেখো হাইড্রোজেন ব্রোমাইড হয়ে আলাদা হয়ে গেল। আর এখান থেকে আরেকটা যে ব্রোমিন থাকলো সেই ব্রোমিনটাই কিন্তু এখানে হাইড্রোজেনের হাত যেহেতু একটা ফাঁকা হয়ে গেল, তখন ওই হাইড্রোজেনের হাতে কিন্তু এটা এখানে ঢুকে গেল। এটাকে আমরা বলতেছি প্রোপাইল ব্রোমাইড। দেখো এখানে ব্রোমিন যেহেতু যুক্ত রয়েছে তাই মিথেন, ইথেন, প্রোপেন, আর যেহেতু ব্রোমিন মৌল যুক্ত রয়েছে তাই এটাকে বলা হয় হচ্ছে প্রোপাইল ব্রোমাইড। এবার এই উৎপন্ন প্রোপাইল ব্রোমাইড অর্থাৎ CH3, CH2, CH2Br সোডিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারের সাথে।
বিক্রিয়া করে জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রোপানল বা অ্যালকোহল তৈরি হয়। আমি আগেই বলেছি যখন ওএইচ হবে সেটাকে আমরা অ্যালকোহলও বলতে পারি, নলও বলতে পারি, মানে নাম থেকে আমরা সরাসরি, যেমন প্রোপিন থেকে প্রোপানল, ইথিন থেকে ইথানল, এইভাবে আমরা নামগুলো কিন্তু বলতে পারি। তাহলে দেখো এই যে প্রোপাইল ব্রোমাইড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যখন বিক্রিয়া করলো তখন এই যে যে ব্রোমিনটা ছিল এই ব্রোমিনটা এখান থেকে সরে গেল, যে এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে এই ওএইচ গ্রুপটা এসে এই ব্রোমিনের জায়গা দখল করলো, অর্থাৎ আর এখান থেকে ব্রোমিনটা আর এখান থেকে সোডিয়ামটা দুজনে যুক্ত হয়ে কিন্তু সোডিয়াম ব্রোমাইড আকারে এখানে চলে গেল। আর ভালো করে খেয়াল করো, এখানে ব্রোমিন যখনই সরে গেল তখনই কিন্তু এই অল গ্রুপটা অর্থাৎ অ্যালকোহল যে গ্রুপ ওএইচ সেটা কিন্তু এখানে এসে প্রবেশ করলো। তাহলে কি হলো যে এটা হচ্ছে প্রোপানল অ্যালকোহল হলো। তাহলে দেখো যে প্রথমেই প্রোপেনটা কি করলো, ব্রোমিনের সাথে বিক্রিয়া করলো কিসের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে প্রোপাইল ব্রোমাইড তৈরি করলো। পরে এই প্রোপাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রোপানল অ্যালকোহল, যেটা আমরা বলি প্রোপানল অ্যালকোহল, এটা তৈরি হলো। তাহলে বিক্রিয়ায় আমাদের প্রশ্ন ছিল যে উদ্দীপকের ওয়াই যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত সম্ভব কিনা সেটা এখানে দেখতে বলা হয়েছে। তাহলে প্রোপাইল যৌগ প্রস্তুত করা সম্ভব হলো যেহেতু এখান থেকে আমরা প্রোপানল অ্যালকোহল তৈরি করলাম। এই যে ক্লাসের আর 5-10 মিনিট আছে, এখনো অনেকেই অ্যাডমিট হতে চাচ্ছে, আমি তাদেরকে আজকে অ্যাডমিট করে দিলাম। নেক্সট ক্লাস থেকে 10 মিনিট পরে যারা অ্যাডমিট হবে তাদেরকে আর অ্যাডমিট করা হবে না, এটা তোমরা সবাই মাথায় রাখবে। শুরুতেই যারা ক্লাসে প্রবেশ করবে তারাই শুধু ক্লাসে থাকবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে। আমি দেখবো শেষে আবার তারা আসো কিনা। আর এই 10 মিনিট পরে যে ক্লাসের 5 মিনিট আছে 2 মিনিট আগেও অনেকে প্রবেশ করো, এটা কিন্তু ঠিক না। ক্লাস করতে মন না চাইলে একদমই করো না, কিন্তু ক্লাস করলে একদম শুরু থেকেই করবে। আচ্ছা, ভয়ে কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন নেই? এবার আমার প্রশ্ন করার পালা, আমি এবার সবাইকে প্রশ্ন করব। যার নাম বলবো সে চুপ থাকবে না, মিউট অন করে দিয়ে আমার সাথে কথা বলবে। এখন 18 জন পার্টিসিপেন্ট আছে, কেউ একজনও বের হয়ে যাবে না এখান থেকে, আমার প্রশ্ন করা শেষ না হওয়া পর্যন্ত কেউ বের হয়ে যাবে না। আচ্ছা মেহেক, রোল 35, তুমি মিউট অন করো। রোল 35 মেহেক, তুমি মিউট অন করো, আমি তোমাকে প্রশ্ন করতে চাই। জি মিস। হ্যাঁ, তোমাকে প্রশ্ন হচ্ছে আমরা যখন অ্যালকোহল বলবো সেটা সাধারণ সংকেত আমরা কি বলবো? মিস CnH2n+1। H2n+1, তারপরে CnH2n+1। তারপরে কি, কোন গ্রুপটা যুক্ত থাকলে আমরা অ্যালকোহল বলবো সেটাই তো বললে না তুমি। মিস OH। ওএইচ, এটা বলতে হবে। আচ্ছা ধন্যবাদ। এরপরে আনিকা, রোল 49, তুমি মিউট অন করো। আনিকা 49, ওকে। আনিকা তুমি আমাকে বলবে যে আকরিক কাকে বলে? আনিকা বলো। আচ্ছা আনিকাকে আমরা শুনতে পাচ্ছি না, ওর মিউট অন করা, বাট ওর কথা শোনা যাচ্ছে না। এবার হচ্ছে জিম, রোল 11, তুমি মিউট অন করো। জিম, রোল 11। আচ্ছা, এই যে ক্লাসে আসো জিম, তারপরে তুমি আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম কিন্তু তুমি যে মিউট করলে না, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ,
আমি দেখে রাখছি আজকে কারা কারা এরকম করলে। আচ্ছা, এরপরে জেরিন উদ্দিন মৌন এমও লেখা শুধু, কে এটা? জেরিন উদ্দিন কে? মিস হ্যাঁ, তোমার পরের নামটুকু কি লেখা? এটা আসে নাই, কি লেখা আছে বলো তো? এটা জেরিন উদ্দিন কি? মোহাম্মদ। ও আচ্ছা, মোহাম্মদ। আচ্ছা, তুমি আমাকে একটি প্রশ্নের উত্তর দাও যে এন এর মান যদি 4 হয় তাহলে আমরা যৌগটার নাম কি বলবো বলো তো? এল, প্রথমটা এক্স এর ক্ষেত্রে, এক্স এর ক্ষেত্রে অর্থাৎ CnH2n এ এন এর মান যদি 4 হয় তাহলে যৌগটা কি হবে বলো তো? মিস আবার বলবেন? হ্যাঁ, অবশ্যই আবার বলবো। CnH2n, এখানে n এর মান 4 হলে যৌগটার নাম কি হবে? তুমি কি পারবে? না পারলে বলো। বিউটেন। বিউটিন, টিন, হ্যাঁ, অ্যালকিন যেহেতু বিউটিন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে রোল 12, সুহিতা, রোল 12। কে সুহিতা, তুমি কথা বলবে না? জি মিস। হ্যাঁ, তুমি আমাকে হ্যালো। বল। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তোমাকে। তুমি আমাকে বলো যে অ্যালকেন যেটা, সেটা যদি এন এর মান যদি 5 হয়, CnH2n+2, এন এর মান 5 হলে যৌগটার নাম কি হবে? 5 কার্বন বিশিষ্ট হলে এন এর মান মানে এটা যদি 5 হয় তাহলে কি হবে যৌগটির নাম? মিস 5 কার্বন হলে হ্যাঁ, 5 কার্বন হলে এটাকে আমরা কি নাম বলবো বলো তো? অ্যালকেন যেটা 5 কার্বন হলে। মিস পেন্টেন। পেন্টেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মিস ওয়েলকাম। ওকে। মৌ, তোমাকে বলেছিলাম যে ছবি তুলতে, যারা আছে প্রেজেন্ট তুমি এখন ছবিটা তুলে রাখো, হ্যাঁ, যারা ওকে প্রেজেন্ট মিস। আছে। আচ্ছা, এবার আমাকে মাশরুফা, তুমি বলো তো এন এর মান 6 হলে, এন এর মান 6 হলে যেটা হচ্ছে CnH2n, সেটাকে আমরা কি যৌগ বলবো? হেপটেন। 6 হলে, ভালো করে শোনো, 6 কার্বন হলে কি বলি? মিস হেপটেন। হেপটেন তো না, হেপ হলে তো 7 হয়ে গেল, তাই না? 6টা হলে পেন্টেনের পরে কি হয়? হেক্সেন। হেক্সেন। হ্যাঁ, হেক্সেন। আর অ্যালকিন হলে তখন নাম কি হয়ে যাবে? হেপজিন হবে। ই হবে না, যখন অ্যালকিন হবে তখন তো অ্যালকিন ওই অনুসারে হবে, তাহলে হেক্সিন হবে। আচ্ছা, এবার হচ্ছে তহসিন আজমেরি, তুমি বলো তো 8 কার্বন বিশিষ্ট যৌগ অ্যালকেন, তার নাম কি হবে? আচ্ছা, ও কথা বলতে চায় না। নিশি, তুমি বলো 8 কার্বন হলে অ্যালকেন যৌগকে আমরা কি নামে ডাকবো? ম্যাম আমি বলি বলো। অক্টেন। হ্যাঁ, অক্টেন। অকটেন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তোমাদের যেহেতু সৃজনশীল পড়ানো হচ্ছে, তোমরা এই সৃজনশীল গুলো তো অবশ্যই পড়বা, সাথে সাথে তোমরা কিন্তু প্রতিদিনই নতুন নতুন সৃজনশীল নিয়ে আলোচনা করবে, কেমন? তোমরা নিজেরা নিজেরা পড়বে এবং সেই প্রশ্নগুলো নিজেরা মনে মনে করবে, সেগুলো নিয়েও যদি কোনো প্রশ্ন